আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। আমি পাভেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমি আবার হাজির হয়ে গেলাম একটি নতুন সিনেমা রিভিউ পর্ব নিয়ে। 2024 সালে পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশে মুক্তি পেয়েছে সর্বোচ্চ সংখ্যক 11টি সিনেমা। যা এই সিনেমাগুলোর মধ্যে আমি একটি সিনেমা দেখেছিলাম, সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। তো সেই সিনেমার রিভিউ পর্বে আমি বলেছিলাম যে এবার ঈদে আরও 2-1টি সিনেমা দেখার ইচ্ছা রয়েছে। তো সেই সিনেমাগুলো দেখা হলে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই সিনেমার রিভিউ পর্ব নিয়ে। তো যাই হোক, আমার এবারে ঈদে দ্বিতীয় যে সিনেমাটি দেখা হলো সেটি হলো ওমর। তো এই ওমর সিনেমাটি আমি দেখেছি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ঈদের 10ম দিনে বিকেল 4:40 শোতে। তো আসুন দর্শক, আজকে এই ওমর সিনেমার রিভিউ নিয়ে এবং আমি যে ওমর সিনেমাটি দেখেছি এখানে আমার যে ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টি সেটা আপনার সামনে জানাবো, এবং কেমন হলো ওমর সিনেমাটি এবারের ঈদে তার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। তো চলুন দর্শক, শুরু করা যাক আমার ওমর সিনেমার রিভিউ পর্বটি। দর্শক, রিভিউয়ের মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট কিছু তথ্য আমি জানিয়ে রাখছি। এই সিনেমাটি ডিরেকশনে ছিলেন মোস্তফা কামাল রাজ এবং এর স্টোরিও লিখেছেন তিনি নিজেই, এবং সিনেমাটি প্রডিউস করেছেন খোরশেদ আলম। দর্শক, এই সিনেমাতে অভিনয় করেছেন শরীফুল রাজ, ফজলুর রহমান বাবু, নাসিরুদ্দিন খান, সদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, নাফিস, ইমরান, শিবলু, এবং একটি বিশেষ গানে অভিনয় করেছেন বা পারফর্ম করেছেন কলকাতার একজন অভিনেত্রী দর্শনা বণিক। দর্শক, আমি এই সিনেমা রিভিউ পর্বটি আমার এই সিনেমার কাহিনী দিয়ে আমি শুরু করছি। এই সিনেমাটি আমি আগেই বলেছি, এই সিনেমাটি লিখেছেন পরিচালক নিজেই। তো প্রথমত এই সিনেমার কাহিনীটি বলতে গেলে যেটা বলতে চাই সেটি হলো যে সিনেমাটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা। এই ধরনের সিনেমা বাংলাদেশে খুব একটা বেশি নির্মাণ হয় না বললেই চলে। তবু মোস্তফা কামাল রাজ এটা নির্মাণ করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণত এই ধরনের সিনেমা এখন বাংলাদেশের দর্শনার্থীদের কাছে বা বাংলাদেশের দর্শকদের কাছে কিন্তু বেশ একটি চাহিদা রয়েছে। বিশেষ করে যারা ইংরেজি বা হিন্দি মাধ্যমের যে সিনেমাগুলো আপনারা দেখে থাকেন, সায়েন্স ফিকশনাল বা থ্রিলার বা ক্রাইম ঘরানার যে সিনেমাগুলো, তো এগুলো তো এখন অনেকটাই চলছে, এবং বিভিন্ন ওটিটি সিরিজগুলোতেও কিন্তু এই ক্রাইম ঘরানার সিনেমাগুলো বা সিরিজগুলো কিন্তু বেশ জনপ্রিয়। তো যাই হোক, সেই দিক থেকেই মোস্তফা কামাল রাজ হয়তো বা এটি নির্মাণ করেছেন। এই সিনেমার কাহিনীটি যদি সংক্ষেপে বলা হয়, এবং এই একটি সিনেমার কাহিনীটি কিন্তু বাংলাদেশের কক্সেস বাজারের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। সেখানে একটি মির্জা পরিবারের সঙ্গে এবং সিনেমার যে মূল চরিত্র ওমর, তাদেরই কিছু দ্বন্দ্ব এবং কিছু প্রতিশোধের গল্প নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। সিনেমার কাহিনী পটভূমিতে দেখা গেছে বাংলাদেশের কক্সবাজার জেলাকে সমুদ্র ঘিরে কক্সবাজারের অত্যন্ত মনোরম কিছু লোকেশনে এই সিনেমার শুটিং হয়েছে বলে আমি ধারণা করছি, এবং এই সিনেমার যে চিত্রায়নগুলো বা দৃশ্যায়নগুলো ছিল অত্যন্ত চমৎকার। তো যাই হোক, যে আমি কাহিনী দিয়ে শুরু করছি। তো কাহিনীতে মির্জা পরিবারের ছোট ছেলেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায়, একটি ডান্স ক্লাবে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার একটি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় বা তিনি মৃত্যুবরণ করেন, এবং সেই মৃত্যুকে ঘিরেই আসলে সিনেমার কাহিনী আবর্তিত হয়, এবং সেটি চলে যায় একদম সিনেমার শেষ পর্যন্ত অবস্থায়, এবং সিনেমার সাসপেন্সটুকু একদম শেষ পর্যায়ে এসে আপনারা জানতে পারবেন। এবং সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, এবং সেই শরীফুল রাজই এই লাশটাকে ঘিরেই কিন্তু তার এই সিনেমার কাহিনী এগিয়ে যায় একদম সিনেমার শেষ পর্যন্ত। এবং সেখানে আমরা সিনেমার শেষ পর্যায়ে দেখতে পারি একটি প্রতিশোধের গল্প ছিল, এবং সেই প্রতিশোধের গল্পে উমর ছিল মূল চরিত্রে, যেটা আপনি সিনেমা হয়তো বা পুরোপুরি দেখলেই ভালো বলতে পারবেন। এবং যারা সিনেমাটা দেখেননি, এর থেকে বেশি আমি হয়তো বা কাহিনীটা আর বলছি না। যারা এখনো দেখেননি তারা সিনেমা হলে গিয়ে দেখতে পারেন। এবার আসি সিনেমার অভিনয়ের দিক থেকে।
আমার সিনেমাটি সর্বপ্রথম যেটা দেখেছি যে মূল চরিত্রে ছিল ওমর, এবং সেই ওমর চরিত্রটি কিন্তু রূপদান করেছে শরীফুল রাজ। আমার এর আগে শরীফুল রাজের একটি সিনেমা দেখা হয়েছিল, হাওয়া। তো আমি শুনেছি যে উনি পরাণ সিনেমাতে বেশ অনবদ্য একটি অভিনয় করেছেন, এবং সবার মুখে মুখে আমি এই প্রশংসাটা শুনেছি। তো শরীফুল রাজও এবারে এই ওমর সিনেমাতে কিন্তু অনবদ্য অভিনয় করেছেন। এই সিনেমাতে বেশ কাহিনী চিত্রে কিছু কিছু জায়গায় দুর্বল যে জায়গাগুলো ছিল, এবং চিত্রনাট্য বা কাহিনীর যে প্রসারতা যেটা বলি, তো সেখান থেকে শরীফুল রাজের অভিনয় দিয়ে উনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু বেশ ভালোভাবেই ডেকে দিয়েছেন। তো শরীফুল রাজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তার অভিনয় একেবারেই অনবদ্য ছিল, এবং আমি অভিভূত হয়েছি। ইভেন তার আইটেম সঙ্গেও তার বেশ ভালো পারফরমেন্স লক্ষ্য করা গেছে। দর্শনা বণিকের সঙ্গে তার কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। এরপরে আমি আসি, সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান। নাসিরুদ্দিন খানও এই সিনেমাতে ঠিকঠাক তার অভিনয় ছিল। তবে নাসিরুদ্দিন খানের যে পূর্বে যে কাজগুলো ছিল, আমি ওনাকে প্রথম যে কাজে দেখেছিলাম সেটি একটা ওয়েব সিরিজ মহানগরে, তো একটি পকেটমারে ক্যারেক্টারে তাকে আমি দেখেছিলাম। এবং নাসিরুদ্দিন খানের আমি আরেকটি ওয়েব সিরিজ আমার দেখা হয়ে থাকে, মানে দেখা হয়েছিল একটি ওটিটি প্ল্যাটফর্মে। তো সেখানেও তার কাজটা খুব ভালো লেগেছে এবং অনবদ্য ছিল। কিন্তু এই সিনেমাতে নাসিরুদ্দিন খানের যে ক্যারেক্টারটা ছিল, সেটাতে বোধহয় ওনার পারফরমেন্সটা আমার হয়তো খুব একটা বেশি ভালো মানে লাগেনি আর কি, এটা অনেস্টলি স্পিকিং। এটা যেটা দেখলাম যে আমার হল থেকে কিছু দর্শক বের হয়ে বলছিল যে এখানে নাসিরুদ্দিন খানের খুব একটা বেশি পারফরমেন্স দেখানোর তার হয়তো বা জায়গাটা ছিল না, বা হয়তো উনিও সেটা দেখাতে পারেননি। কারণ উনি নিঃসন্দেহে একজন খুবই ভালো একজন অভিনেতা, বাট এই ক্যারেক্টারে আরো কিছু বিষয় যেটা দেখানো যেত, যেটা শরীফুল রাজ কিন্তু তার অভিনয়ে উতরে গেছে। এবং এবং এই সিনেমাতে এই সিনেমাতে যেটা বলি যে নাসিরুদ্দিন খান এবং শরীফুল রাজ ওনাদের কিন্তু স্ক্রিন টাইমটা অন্যান্য যে যারা রোলে যারা প্লে করেছেন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদের থেকে বেশি ছিল। তো সেখানে শরীফুল রাজ খুব ভালো করেছে, বাট সেই দিক থেকে নাসিরুদ্দিন খান ততটা আসলে জমাতে পারেনি। বাট শরীফুল রাজ এবং নাসিরুদ্দিন খানের অভিনয় রসায়নে এটা উতরে গেছে, মানে ঠিকঠাক ছিল, খুব বেশি কিছু আহামরি কোনো অভিনয় বা কিছু ছিল না। তবে আশা করছি তিনি আরো ভালো কিছু কাজ করবেন, এবং আমি একটা অনুরোধ করব যে খুব বেশি কিছু কাজ না করে একটু বেছে বেছে কাজ করলে হয়তোবা তার জন্য এটা ভালো হতে পারে। কারণ অভিনয়ের মুনশিয়ানাটা দেখানোর জন্য যতটুকু স্ক্রিন টাইমটা প্রয়োজন হয়, এই সিনেমাতে কিন্তু নাসিরুদ্দিন খানের সেই টাইমটা ছিল, কিন্তু কেন জানি ওনার অভিনয়টি একদম মানে খুব বেশি আমার কাছে ভালো লাগেনি। তবে সেক্ষেত্রে একেবারে তার থেকে কম স্ক্রিন টাইম ছিল সৈয়দুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকী, এবং আরেকজনের কথা না বললেই নয়, ফজলুর রহমান বাবু, এবং ছোট একটি কমিক রোলে ছিল আমাদের শিবলু ভাই, সাদা সাদা কালো কালো গান খ্যাত শিবলু ভাই। তো এই যে রোজি সিদ্দিকী বা সৈয়দুজ্জামান সেলিম একজন পিতা, এবং রোজি সিদ্দিকী কিন্তু একজন মায়ের মানে ক্যারেক্টারে অভিনয় করেছে। তাদের স্ক্রিন টাইমটা যতটুকু ছিল খুব ভালো লেগেছে, একদম সাবলীল অভিনয়। এবং তারা যে সত্যি গুণী অভিনেতা অভিনেত্রী, এবং ক্যারেক্টার ওয়াইজ তাদের যে রোল প্লে করার যে ক্যাপাসিটিটা, এটা কিন্তু তারা ঠিকঠাক ভাবে এটা করেছেন। আর শিবলু ভাইয়ের কথা যেটা বলবো, ওনার তো আসলে আমি রাজকুমার সিনেমাতেও ওনার কাজ দেখলাম, তো আবার এই সিনেমাতেও উনি অভিনয় করেছে। তো ওনার যতটুকু স্ক্রিন টাইম ছিল বেশ ভালো ছিল, এবং দর্শকরা তার অভিনয়ে বেশ ভালো মজা পেয়েছে, এবং তার কমিক টাইমিংটা খুব ভালো ছিল, এবং তার অভিনয়ে বেশ সিনেমা হলে কিন্তু একটি হাসির রোল পড়ে গিয়েছিল, তার যে কাহিনীর যে প্লটে তার যে অভিনয়গুলো ছিল। ইভেন আরেকটি ক্যারেক্টার যেটা বললাম ফজলুর রহমান বাবু, হ্যাঁ উনি সত্যিই একজন গুণী অভিনেতা, এবং তার স্ক্রিন টাইমটা এই সিনেমাতে সব থেকে কম ছিল। তবে তার অভিনয়ে সত্যিই মুগ্ধ হয়েছে, এবং তিনি একদম ঠিকঠাক পারফরমেন্স করেছেন। তবে একটি কথা না বলে নয়, যদি পরিচালক বা এই ওমর সিনেমার টেকনিক্যাল টিম যদি ওমর সিনেমার ট্রেলারে যদি ফজলুর রহমান বাবুকে যদি না রাখতেন, তাহলে হয়তো ওমর সিনেমাটি দেখে দর্শক আরো বেশি মজা পেত। কারণ আমি আগেই বলেছি সিনেমাটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা, এবং এই ক্রাইম এবং থ্রিলার ঘরানার যে সিনেমাগুলো, এগুলো কিন্তু একদম সিনেমা শেষে গিয়ে কিন্তু ক্লাইম্যাক্স গুলো রিভিল হয় বা টুইস্ট গুলো দর্শকের সামনে ধরা পড়ে। তো সেক্ষেত্রে ফজলুর রহমান বাবুর যে ক্যারেক্টারটি, এটা যদি ট্রেলারে না দেখানো হতো তাহলে বোধহয় আরো বেশি মজা পেত, এবং সিনেমাটি একেবারেই ঠিকঠাক হয়ে যেত। তো এই গেল অভিনয়ের কথা, এবং এবার আমি একটু আসি নির্মাণ প্রসঙ্গে।
মোস্তফা কামাল রাজের এর আগে আমার দু একটি কাজ দেখা হয়েছে, আসলে তার সিনেমাগুলোর কাহিনী এবং চিত্রনাট্যগুলো বেশ গোলমেলে হয়ে থাকে, মানে আমার খুব একটা বেশি গোছালো হয় না। বাট এই ওমর সিনেমাতে কাহিনী যদিও খুব বেশি আহামরি কাহিনী না হলেও, যেমন সাসপেন্স যে সিনেমাগুলোতে যেমন টুইস্টের পর টুইস্ট আসে, ইন্টারভেলের আগে হয়তো একটা ধরনের টুইস্ট, ইন্টারভেলের পরে এক ধরনের টুইস্ট, দর্শক হয়তো সিনেমা দেখতে গেলে কোনোভাবেই চিন্তা করতে পারে না যে এটার পরে কি হতে যাচ্ছে, বা কে আসলে মেইন, বা কে আসলে গৌণ বা মুখ্য, এটা ওনাকে ধরতে পারে না, বা কে ভিলেন, বা কে নেগেটিভ রোলটা প্লে করছে, বা কে আসলে অপরাধী। সাসপেন্স বা ক্রাইম ঘরানার সিনেমাগুলোতে আসলে এই ধরনের চিন্তা চেতনা থাকে দর্শকদের। তো যাই হোক, সিনেমার কাহিনী উনি নিজেই লিখেছেন, মোস্তফা কামাল রাজ নিজেই, এবং পরিচালনা করেছেন উনি নিজেই। তো উনার যে চিত্রনাট্য এবং দৃশ্যায়ন, বা এই সিনেমার যে অভিনেতা অভিনেত্রীদের যে রসায়ন এবং তাদের যে পারফরমেন্স, সবকিছু মিলিয়ে সিনেমাটাকে একদম ঠিকঠাক ভাবে লেগেছে। এবং পরিচালকের যে কিছু কাজের যে দুর্বলতাগুলো, সেগুলো কিন্তু ঢেকে যাচ্ছে এই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয় এবং চিত্রনাট্যের কারণে। তো এটি আশা করি নির্মাতা আমার এই সিনেমার যে যারা দেখেছেন এবং সিনেমা দেখে যারা এই সিনেমা সম্পর্কে যারা রিভিউ দেবেন বা ভালো মন্দ বিষয় বা এবং অভিজ্ঞতাগুলো জানাবেন, আশা করি নির্মাতা এই দর্শকদের এই ইনসাইট গুলো মাথায় রাখবেন এবং তার পরবর্তী প্রজেক্টে সেভাবেই কাজগুলো করবেন বলে আমি আশা করছি। দর্শক, এবারে আমি সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলবো। সাসপেন্স থ্রিলার সিনেমাগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বড় একটি ভূমিকা পালন করে। তো আমি ওমর সিনেমাটি যখন দেখতে গেলাম, তখন সিনেমার প্রথম অর্ধ অর্থাৎ ইন্টারভেলের আগ পর্যন্ত সিনেমার ব্যাকগ্রাউন্ড গুলো খুবই চমৎকার ছিল এবং ঠিকঠাক লেগেছে, এবং ইন্টারভেলের পরেও ঠিকঠাক ছিল। কিন্তু সিনেমার একদম শেষ মুহূর্তে গিয়ে যখন ক্লাইম্যাক্সের রিভিল হচ্ছিল, তখন আসলে এই সিনেমার ব্যাকগ্রাউন্ডটা যতটা ক্যাচি হওয়ার প্রয়োজন ছিল আমার মনে হয়নি ততটা ক্যাচি হয়েছে, এবং আমার ঠিকঠাক লাগেনি আর কি। তো যাই হোক, চাইলে হয়তোবা এই সিনেমার হয়তোবা এটা ভালোভাবে হয়তো সংযোজন করা যেত সিনেমার মিউজিকগুলো। এবং আমি যতটুকু জানি যে সিনেমার রিপন নাথ নামে যিনি আছেন, উনি হয়তো এই সিনেমার সাউন্ড ডিজাইনিং এ ছিলেন। তো আশা করছি হয়তো তার পরবর্তী প্রজেক্টে বিষয়গুলো খেয়াল রাখবেন। ইভেন এই সিনেমার যে শেষে যে দৃশ্যে যে আবহাওয়াটি তৈরি হয়েছিল দর্শকদের কাছে, তো সেই অনুযায়ী আসলে এটার শুরুতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল তার থেকে আসলে খুব একটা বেশি ভালো লাগেনি। তো যাই হোক, এখন আমি সিনেমার আসলে কাহিনী বা স্টোরি, স্ক্রিন প্লে বা চিত্রনাট্য বলেন, অভিনয় বলেন, নির্মাণ প্রসঙ্গে, তো সিনেমা আসলে এই বিষয়গুলোই থাকে, নাচ গান, কাহিনী বা গল্প, অভিনেতা এবং অভিনেত্রী বা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয়, এগুলো কিন্তু সিনেমার আসলে মূল বিষয়। এই বিষয়গুলোকেই কিন্তু দর্শকরা ভালো মন্দ এটা বিচার করে বা ভালো লাগে বা মন্দ লাগে। তো এর বাইরে কিন্তু আসলে কিছু নেই। সিনেমা আসলে খুব বেশি খুঁটিনাটি বিষয়গুলো খুব বেশি চোখে পড়ে না যদি এই সিনেমার কাহিনী বা স্টোরি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অ্যাক্টর অ্যাক্ট্রেসের অভিনয় যদি খুব ভালো হয়ে থাকে। তো যাই হোক, আমি এখন শেষ পর্যায়ে চলে আসছি। তো সর্বোপরি এই সিনেমার সবকিছুর দিক চিন্তা করে বা বিবেচনা করে যদি বলা হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে এই সিনেমাকে 5-এ আমি 4 দেব। এবং সেটার কারণ ছিল সিনেমার কাহিনী বিন্যাসে একদম শেষ পর্যায়ে এসে যে কাহিনী বিন্যাসটা এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সবকিছু মিলিয়ে যে বিষয়গুলো আসলে আমার ভালো লাগেনি, সেটাকে বেস করে আমি এই রেটিং 5-এ 4 দিচ্ছি। দর্শক, আজকে এই ছিল আমার ওমর সিনেমার রিভিউ পর্বটি। তো এবারে ঈদে বেশ কয়েকটি সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, আপনারা জানেন। তো সব সিনেমা হয়তো আমার পক্ষে দেখা সম্ভব হবে না, আরো দু একটা সিনেমা হয়তো আমি দেখবো বা দেখার ইচ্ছা আছে। যদি আরো দু একটা সিনেমা দেখার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি সেই সিনেমা দেখে বরাবরের মতোই আমি সিনেমা রিভিউ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণ দর্শক অপেক্ষায় থাকুন। আমি পাভেল আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি কথা বলছি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দর্শক, আমার আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি পাভেল এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।